আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সহজে পড়া শিখিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ২ বিঘা জমি কবিতাটি সহজ ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ পড়ব। এখানে প্রথমে চিত্রে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবি কবিতার আলোকেই আঁকা হয়েছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মাধ্যমে দেখাতে চেয়েছেন যে আমাদের সমাজে এক শ্রেণীর লুটেরা প্রভাবশালী ব্যক্তিরা বাস করেন। তারা নিজেদের হীন স্বার্থের জন্য গরিবের রক্ত চুষে নেন। তারা গরিবের সম্পদ লুটে নিয়ে নিজেরা বিত্তবান হন, নিজেদের শক্তি দেখিয়ে দিনকে রাত এবং রাতকে দিন করার চেষ্টা করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় এই লুটেরা শ্রেণীর ব্যক্তিদের স্বরূপ তুলে ধরার চেষ্টা করেছেন। কবিতার নাম ২ বিঘা জমি, কাজেই আমরা বুঝতে পারছি কবিতাটি জমি সংক্রান্ত কোনো বিষয় লেখা। আসো আমরা পড়লেই বুঝতে পারব। কবিতার নাম ২ বিঘা জমি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে ২ ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। এখানে শুধু বলছে ২ বিঘা জমি, ভুঁই অর্থ জমি ছিল তার, আর সব ঋণে গেছে, মানে ঋণের দায়ে সব কেড়ে নেওয়া হয়েছে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কোন জমি কিনে বাবু লইতে চাইছেন? এই বাবুরকে জমিদার সাহেব, ভূপতি জমিদার, যারা পরের জমি কেড়ে নিয়ে জমিদার হন। সে ওই যে ২ বিঘে জমি রয়েছে, সবই তো ঋণের দায়ে জমিদার তার নিয়েছে। এখন ওই যেই ২ বিঘা জমি আছে সেটাও বলছে যে বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। ওই ২ বিঘা জমিও সে কিনে নেওয়ার নাম করে ছল করে দখল করতে চাইছেন। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। তো কহিলাম আমি অর্থ উপেন, এই জমির যে আসল মালিক তার নাম উপেন। সে বলল যে তুমি ভূস্বামী, ভূস্বামী মানে অনেক জমি সম্পত্তির মালিক, তোমার ভূমির কোনো কমতি নাই, জমির কমতি নাই। আর চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই, বলছে আমার অল্প একটু জায়গা আছে। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে ২ বিঘে প্রস্থেও বিঘে সমান হইবে টানা। শুনে রাজা মানে ওই জমিদার বলে উঠল যে বাবা জানো তো তুমি, আমি একটা বাগান করেছি, এখন তোমার ২ বিঘে জমি যদি পাই তাহলে দৈর্ঘ্য প্রস্থে মানে এই পাশে ওই পাশে জমিটা স্কোয়ার হয়, সমান হয়, টানার সমান। ওটা দিতে পারি, কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটাখানি। বলছে উপেন বলল ওটা দিতে হবে, টানা হওয়ার জন্য ওটা দিতে হবে। কহিলাম, তখন উপেন কইল তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি। যখন ওই জায়গা দিতেই হবে বললেন, তখন হাত, পানি শব্দের অর্থ হাত, এবং চোখে জল নিয়ে করুণ রক্ষে সে হাত জোর করে গরিবের ভিটেখানি কথা বলল। কি বলল দেখো, এটা উপেন বলল, তার ভিটেখানির কথা বলল। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া, দৈনের দায়ে বেচিব সে মায়ে এমনি লক্ষ্মী ছাড়া। বলল যে 7 পুরুষের ভিটা মাটি এটা আমার,
এই ভিটে মাটি আমি। উপেন বলল যে আমি তো এখনও এরকম এতটা লক্ষ্মী ছাড়া হইনি যে 7 পুরুষের সোনার ভিটে মাটি দৈন্যের জন্য দৈন্যমানি অর্থাভাবে বিক্রি করে দিব। আখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে, কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। বলল, উপেনের কথা শুনে জমিদার সাহেব চোখ লাল করে কিছুক্ষণ মৌনভাবে, মানে কিছুই বললেন না, চুপ করে রইলেন। তারপরে একবারে অট্ট হাসি হেসে সে বলল, ঠিক আছে, সে দেখবে বিষয়টা। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। বলছে পরে মাস দেড়েক পরে তাকে তার ভিটে মাটি ছেড়ে পথে বের হতে হলো, কারণ তখন তো আর তার কিছুই রইল না। সকলেই তার মিথ্যে ফাঁকির বিক্রিতে মিথ্যা দেনার খাতে পড়ে সবই তাকে ছেড়ে রাস্তায় নামতে হলো, পথে নামতে হলো। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। বলছে এই জগতে, তখন উপেন বলছে যে এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত, যার অনেক বেশি আছে সে আরও চায়, এবং যার বেশি আছে সেই, এই যে বলছে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি, রাজাই সমস্ত কাঙ্গালের ধন চুরি করে ভোগ করে। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা 2টা বাক্য, এটা কিন্তু ভাব সম্প্রসারণও আছে তোমাদের 2য় পত্র বইয়ে। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। খুব ইম্পর্টেন্ট লাইন। সে মনকে কি বলে সান্ত্বনা দিল? উপেন মনকে এই বলে সান্ত্বনা দিল যে ভগবান মানে বিধাতা আল্লাহ, মহান আল্লাহ তাকে মোহ গর্তে মানে ছোট একটা জায়গার মোহে তাকে আবদ্ধ রাখে নাই। ছোট জায়গা তার কাছ থেকে কেড়ে নিয়ে তাকে বিশ্ব নিখিল 2 বিঘা জায়গার পরিবর্তে সারা দুনিয়া লিখে দিল। অর্থাৎ সে এখন পথে ঘুমায়, পথে থাকে, যেখানে রাত সেখানে কাত, কাজেই সারা দুনিয়াটা এখন তার নিজস্ব কিছু নাই। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য। মনোহর অর্থ অতি সুন্দর, ধাম অর্থ তীর্থস্থান, কত মনোরম অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখলো। হেরিলাম মানে ঘুরে ঘুরে অনেক সুন্দর সুন্দর তীর্থস্থান, অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখলো। ভূধরে সাগরে বিজনে, আচ্ছা এই বাক্য পরে পড়ি। সন্ন্যাসীর বেশে দেশে ফিরে ফিরে সে অনেক মনোহর অতি সুন্দর তীর্থস্থান এবং অতি সুন্দর দৃশ্যবলী দেখল। ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি, তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। ভূধরে অর্থ পাহাড় পর্বত, সাগর তো আমরা বুঝি, বিজনে অর্থ নির্জন বনে, নগরে অর্থ লোকালয়ে, যখন যেখানে ভ্রমি মানি যায় ভ্রমণ করি, তবু দিনে রাতে সে তার সেই 2 বিঘা জমির কথা ভুলতে পারল না। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16, রাস্তাঘাটে ঘুরে ঘুরে হাটে মাঠে বাটে বাটে তার প্রায় 15-16 বছর কেটে গেল। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। 15-16 বছর পর তার একদিন দেশে ফিরার খুব ইচ্ছে হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন
জুড়ালে তুমি। এখন দেখো বলছে এখানে নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন, এটা একটা সারমর্ম আছে কিন্তু। এই যে নম নম সুন্দরী মম বলছে যে আমার এই দেশ, আমার এই জন্মভূমি সকল দেশের সেরা, সেই সেরা শুধু সে সম্পদের দিক থেকে সেরা না, সেই সুন্দরের দিক থেকেও সর্বে সর্বা সুন্দরী, সবচেয়ে সুন্দরী। তাকে নম নম করে তাকে কি করলো, আমরা মাকে যেমন প্রণাম করি সেই রকম প্রণাম করলো মনে মনে। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর বলছে গঙ্গা নদীর তীর দিয়ে স্নিগ্ধ কোমল, সমীর অর্থ বাতাস, খুব সুমিষ্ট বাতাস। জীবন জুড়ালে তুমি বলছে জীবনটাই যেন এই বঙ্গভূমি, জননী বঙ্গভূমির স্নিগ্ধ বাতাসে যেন জীবনটাই জুড়িয়ে যায়। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তি নীর ছোট ছোট গ্রামগুলি। বলছে অবারিত মাঠ, মাঠের পর মাঠ, গগন ললাট একেবারে আকাশ যেন মাঠের সাথে একাত্ম হয়ে গেছে। চুমে তব পদধূলি, এই যে চুমে পায়ের ধুলি, মায়ের পায়ের ধুলি চুমু দিতে গিয়ে যেন আকাশও মায়ের পায়ের কাছে নেমে এসেছে, অবারিত মাঠের কাছে নেমে এসেছে। ছায়া সুনিবিড় শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি, ছোট ছোট গ্রামগুলি যেন গাছ গাছালির ছায়ায় একেবারে সুন্দর মনোরম শান্তির নীর। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলায় গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ। বলছে একেবারে পাতায় ঘন, পল্লব মানে পাতা, পাতায় ঘন আম্র কানন আমের বাগান, রাখালের খেলা গেহ, রাখাল যেন সেখানে খেলার পরে বিশ্রাম নেয়। স্তব্ধ অতল দিঘি কালো জল, একেবারে দিঘি যেন স্তব্ধ, সেখানে তো কোনো জোয়ার নাই, ঢেউ নাই, দিঘির জল স্তব্ধ বেশিরভাগ সময় থাকে, একেবারে ঠান্ডা, কোনো নড়াচড়া নাই সেই দিঘির কালো জল। নিশীথ শীতল স্নেহ বলছে রাতের শীতল লতার মতো যেন সেই স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। ইম্পর্টেন্ট লাইন। বুক ভরা মধু বঙ্গের বধূ, যার বুকে স্নেহের প্লাবন, স্নেহের বন্যা মায়ের বুকে, বঙ্গের বধূ জল নিয়ে যায় ঘরে, দিঘি থেকে জল নিয়ে যাচ্ছে। মা বলিতে প্রাণ করে আনচান, তাকে মা বলে ডাকতে ইচ্ছে করছে, চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশেনু নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে। বলছে এই যে ঘুরে ফিরছে এর 2 দিন পরে দ্বিতীয় প্রহরে নিজ গ্রামে বাড়ি, নিজের গ্রামে ঢুকলো। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রে, হাতের ডান দিকে, দক্ষিণ মানে ডান, কুমোরের বাড়ি যারা হাঁড়ি পাতিল বানায় তাদের বাড়ি হাতের ডান দিকে ছেড়ে রথতলা করি বামে, রথতলা হাতের বাঁ দিকে। রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে। বলছে হাট খোলা রেখে মানে হাট খোলা পার হয়ে, নন্দীর গোলা পার হয়ে মন্দির করি পাছে, মন্দিরও পিছনে পড়ে গেল, হেঁটে চলছে। ত্রিশাতুর শেষে পহুছিনু এসে আমার বাড়ির কাছে। এত কিছু পার হয়ে ত্রিশাতুর, ত্রিশাতুর মানে তার তৃষ্ণার্ত যে মন, সেই মনকে বোঝানো হয়েছে। সে নিজের বাড়ি, নিজের গ্রাম, নিজের বাড়িতে পা রাখার জন্য তার মন যেন তৃষ্ণায় কাতর হয়েছিল। সেই তৃষ্ণার্ত মন শেষে পৌঁছাইনু মানে পৌঁছেছে এসে আমার বাড়ির কাছে, বাড়ির কাছে এসে
উপেন শেষে পৌঁছালো। ধিক ধি করে শতধিক তোরে নীলাজ কুলটা ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। তখন উপেনের মন থেকে যেন একটু ধিক্কার আসলো। মাকে একটু আগে কিন্তু সে নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি বলছে, এখন আবার তার এই ধিক ধি করে শতধিক তোরে নীলাজ কুলটা ভূমি, তাকে এখন তারে আবার কুলটা বলে মাকে অপবাদ দিচ্ছে যে যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি, তুমি কি মা, এরকম মা যখন যার তখন তার। আসলে এটা তো তার মনের কথা না, মনের কথা হলে সে কি নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি বলতে পারে। সে রাগে ক্ষোভে দুঃখে শোকে সে জননীকে এই কথা বলেছে। সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফুল ফল শাক পাতা। বলছে সেটা কি তোমার মনে আছে একদিন তুমি আমার দরিদ্র মা গরিব মায়ের ছিলে, বাড়িকে সে বলছে তুমি আমার গরিব মায়ের মতো ছিলে, আঁচল ভরে কি ফুল ফল শাক পাতা তুলে তারা খেত। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ। বলছে আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, মানে আজকে তুমি একেবারে বিলাসবহুল সুসজ্জিত, পাঁচ রঙা পাতা একেবারে পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা, সুন্দর সুন্দর আর কি নকশা করা আঁচলে, পুষ্পে খচিত কেশ, ফুল চোখেও চুলেও যেন ফুল গাথা। মাকে সে এইসব কথা বলছে কি দুঃখে কষ্টে শোকে। আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহহারা সুখহীন। বলছে আমি তো তোর লাগি, তুই আমাকে ছেড়ে এত আনন্দে আছিস সেজে গুজে আছিস, কিন্তু আমি তো তোর লাগি ফিরেছি বিবাগী, বিবাগী হয়ে গৃহহারা সুখহীন হয়ে ঘরহারা সুখহীন হয়ে আমি তো তোর জন্য বিবাগী হয়ে পথে পথে ঘুরছি। তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন, ধনির আদরে গর্ব না ধরে এতই হয়েছ ভিন্ন। বলছে তুমি হেথা বসি রাক্ষসী বলছে তাকে হাসিয়া হাসিয়া দিন কাটায়, ধনির আদরে গর্ব না ধরে, যে ধনির আদরে যেন একেবারে তোমার গর্ব আর কুলায় না, এত গর্ব তোমার, এতই হয়েছ ভিন্ন। কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন। বলছে কোনোখানে আর সেদিনের সেই কোনো চিহ্ন আর এখন তার বাড়িতে নেই। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধারা সুধারাশি, যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী হলে দাসী। বলছে কল্যাণময়ী তুমি একদিন ছিলে, তোমার ক্ষুধা ছিল ঠিকই, তুমি খেতে পারতে না, কিন্তু তুমি তখন কল্যাণময়ী ছিলে। আর যত হাসো আজ আর যতই সাজ করো না কেন তুমি কিন্তু দাসী। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই। বিদীর্ণ হিয়া মানে কষ্টাতুর মন, ফিরে ফিরে চারিদিকে চেয়ে দেখে, হঠাৎ সে দেখে দেয়ালের কাজ ঘেঁষে তার সেই আম গাছটা এখনো আছে। বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিত স্মরণে বালক কালের কথা। বলছে সেই গাছের তলে বসে চোখের জলে তার ব্যথা কষ্ট যেন কিছুটা কমলো, একে একে তখন তার ছোটোবেলার কথা মনে পড়ল। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম,
অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়োবার ধুম। বলছে যে জ্যৈষ্ঠী মাসে রাত্রেও যেন ঘুমাতো না, আম সকালবেলা কত ভোরে উঠবে এবং আম কুড়াবে এই জন্য। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। বলছে একেবারে দুপুরবেলা স্তব্ধ দুপুর হয়, একেবারে চারিদিক কোনো শুনশান আওয়াজ নাই, সারা শব্দ নাই। সেই দুপুরবেলা পাঠশালা থেকে পালিয়ে আসছিল। তারপর ভাবলো হায় যে সে জীবন কি আর কখনো ফিরে পাবে। সহসা বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে, দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। বলছে হঠাৎ বাতাস খেলে গেল, বাতাস আর কি বইল, বাতাস বয় ফলে গাছের শাখা ডালগুলো দুলছিল এবং ডাল দোলার ফলে দুইটা পাকা আম ভূতলে লোভিল, ভূতল মানে মাটিতে পড়লো, তা একেবারে উপেনের কোলের কাছে এসে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা। বলছে উপেন ভাবলো যে এতক্ষণে তার মা মানে তার বাড়িটা তার কাছে মা, সে মা যেন তাকে চিনেছে। স্নেহের সে দানে বহু সম্মানে মায়েকে সে আবার প্রণাম করলো মাথা ঠেকিয়ে। হেনকালে হায় যমদূত প্রায় কোথা হতে এলো মালি, ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। বলছে সেই সময়ে যমদূতের মতো এসে হাজির হলো বাগানের মালি, ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরে মানে সে একেবারে যেন গালি গালাজ করতে শুরু করলো। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার, এ তো তারই কলরব। বলছে আমার যা কিছু ছিল উপেন বলল সবই তো আমি দিয়ে দিয়েছি, দুইটা ফল আমি নিয়েছি, এর জন্য এত কোলাহল এত চিৎকার। চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ, বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। বলল দারোয়ান তাকে চিনল না, মালি তাকে চিনল না, তাকে ধরে নিয়ে গেল। তখন ওই জমিদার সাহেব কী করছিলেন, ছিপ হাতে পারিষদের সাথে আরও অনেকজনের সাথে মাছ ধরছিলেন। শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। শুনে কি করলো, শুনে সেই জমিদার সাহেব বলে একেবারে খুন করে ফেলবো। আর সে জমিদার যা বলছে তার সাথের লোকজন যেন আরও বেশি 100 গুণ বেশি বলছে আরও। আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয়, বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। সে বলল যে দুইটা আম আমি ভিক্ষা চাচ্ছি মহাশয়। তখন জমিদার হেসে হেসে বলল যে সাধু, যে চুল দাড়ি বড় হয়ে গেছে সাধুর মতো দেখা যাচ্ছে, তখন বলল যে সাধু বেশে তুমি একটা পাকা চোর। আমি শুনে হাসি আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। তখন শুনে চোখে জল আসলো আর মুখে হাসি আসলো তার, এই ভেবে যে তার জমি জামা সব লুট করলো, চুরি করলো জমিদার, সে চুরি করে সে আজ সাধু হয়ে গেল। আর উপেন বলছে যে আমি আজ চোর বটে, নিজের গাছের আম নিয়ে নিজের জায়গায় সে ঢুকতে পারছে না, সে চোরই বটে। শব্দার্থগুলো জেনে নেই। শব্দার্থ থেকে অনেক গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন থাকে। বিঘে শব্দের অর্থ বিঘা, শব্দের চলিত রূপ, জমির পরিমাপ বিশেষ, 20 কাঠা বা 14,400 বর্গ ফুট বা 1,334 বর্গ মিটার পরিমাপ
জমি। ভূস্বামী অর্থ অনেক জমির মালিক, জমিদার। দীঘে অর্থ দৈর্ঘ্যে, লম্বা, দিকের মাপে। পানি অর্থ হাত, বক্ষে জুড়িয়া পানি, বুকে জোর হাত রেখে অনুনয় করে। সপ্তপুরুষ, পূর্ববর্তী 7 বংশধর বা প্রজন্ম। লক্ষ্মী ছাড়া, লক্ষ্মী ছেড়েছে এমন দুর্ভাগা, ভাগ্যহীন। ক্রূর অর্থ নিষ্ঠুর, নির্দয়। ডিক্রি আদালতের হুকুম বা নির্দেশনামা। খত অর্থ ঋণপত্র, ঋণের দলিল। ভুরি ভুরি অর্থ প্রচুর। কাঙাল, নিঃস্ব, দরিদ্র। মোহগর্ত, মোহের ক্ষুদ্র গহ্বর। বিশ্ব নিখিল, গোটা দুনিয়া, সমগ্র পৃথিবী। হেরিলাম, দেখিলাম। ধাম, স্থান, তীর্থস্থান। ভূদর, পর্বত, পাহাড়। নম নম নম, নমস্কার, বন্দনা জ্ঞাপন, অভিব্যক্তি বিশেষ। সমীর অর্থ বাতাস বা বায়ু। ললাট, কপাল। খেলাগেহ অর্থ খেলাঘর। নিশীথ অর্থ গভীর রাত। নিশীথ, শীতল স্নেহ, হৃদয় জুড়ানো গভীর মমতা। প্রহর 3 ঘণ্টা কাল, দিন রাত্রির 8 ভাগের 1 ভাগ। গোলা অর্থ শস্য রাখার, মরাই বা আড়ত। তুষাতুল, পিপাসা বা তৃষ্ণায় কাতর। পৌঁছিনু অর্থ পৌঁছে গেলাম। লোভিল, লাভ করল বা পেল। উড়ে অর্থ ভারতের উড়িষ্যা বা ওড়িয়া প্রদেশের লোক। কলরব অর্থ কোলাহল, হট্টগোল, হইচই। পারিষদ, মোসাহেব, পার্শ্বচর। ঘটে অর্থ মাথার মগজে। এখানে ভাগ্য অর্থে ব্যবহৃত। শেষ করছি আমাদের আজকের 2 বিঘা জমি কবিতার প্রথম পর্বের ক্লাসটি। সবাই সহজে পড়া শিখির পাশে থেকে সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, শেয়ার করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।